বিরতিহীন 1 ঘন্টা সংবাদ দুপুরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারহানা লোপা এবং জাহিদুল বাশার। শুরুতে জানাবো শিরোনাম। দেশে আবারও রূপ বদলেছে করোনা ভাইরাস। নতুন মিউটেশনের তীব্রতা ও মৃত্যু ঝুঁকি এখনো অজানা। ভ্যাকসিন কার্যকারিতা নিয়ে সংশয়। টানা 27 ঘন্টা বিদ্যুৎহীন সিলেট। জনজীবনে বিপর্যয়, স্থবির ব্যবসা বাণিজ্য। পাম্প না চলায় পানির তীব্র সংকট। গাজীপুরে এক স্কুল ছাত্রীকে গলা কেটে হত্যা, ভাড়াটিয়া দম্পতি গ্রেপ্তার। বাগেরহাটে চুরি যাওয়া 17 দিনের শিশুর মরদেহ 2 দিন পর উদ্ধার। গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 22 ডিসেম্বর। মামলায় রাষ্ট্রের 1000 কোটি টাকা ক্ষতির অভিযোগ। এবং খেলাপি ঋণ আদায়ে কর্পোরেশন নয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হচ্ছে। আইনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। দেশে আবারও রূপ বদলেছে করোনা ভাইরাস। এই রূপ বদল ধরা পড়েছে বাংলাদেশের শিল্প গবেষণা পরিষদের ল্যাবে। নতুন মিউটেশন 681, যা বিশ্বে ঘটেছে 7 বার, যার 5 বারই বাংলাদেশে। তবে এর সংক্রমণের তীব্রতা ও মৃত্যু ঝুঁকি এখনও জানা যায়নি। নতুন এই মিউটেশনে করোনা ভ্যাকসিন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয়ে BCSIR এর বিজ্ঞানীরা। বাংলাদেশ শিল্প গবেষণা পরিষদের জিনোমিক ল্যাব 3 মাস আগে তাদের এক গবেষণায় জানা যায় দেশে করোনা ভাইরাস রূপ বদলেছে 263 বার। D614 মিউটেশনের মাধ্যমে সংক্রমণ বেশি, তবে জটিলতা তৈরি করে কম। সবশেষ গবেষণায় ভাইরাসটির নতুন রূপ পেয়েছেন বিজ্ঞানীরা। করোনার 20টি নমুনার মধ্যে 5টিতেই নতুন মিউটেশন 681 পাওয়া গেছে। বিশ্বে এ ধরনের মিউটেশন হয়েছে 7 বার। পেরু ও রাশিয়ায় 1টি করে, আর বাকি 5টি বাংলাদেশে। এই মিউটেশন সংক্রমণ ও মৃত্যুতে কী ধরনের প্রভাব ফেলবে তা এখনও অজানা। এটা স্পাইক প্রোটিন যে কোনো মিউটেশন এটা খারাপের লক্ষণ। তা আমরা এই 5টা স্যাম্পলই ঢাকার, কিন্তু আসলে আমাদের এই ফাইন্ডিংসটা যদি ভালো হতো যে ঢাকার কোন এলাকা থেকে বা কোন অঞ্চল থেকে এটা নেওয়া হয়েছে, তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হতো এর কন্ট্রোল করার। বাংলাদেশ সহ বিশ্বের বেশিরভাগ দেশেই সাধারণত D614 মিউটেশন বেশি। ভ্যাকসিনও তৈরি হচ্ছে এই মিউটেশনকে টার্গেট করে। ভাইরাসের নতুন মিউটেশনের ক্ষেত্রে এই ভ্যাকসিন কতটা কার্যকর হবে তা নিয়ে সংশয় গবেষকদের। সারা বিশ্বে যে ভ্যাকসিনগুলো তৈরি হচ্ছে, অলমোস্ট সবগুলো ভ্যাকসিনই তৈরি হচ্ছে স্পাইক প্রোটিনকে কেন্দ্র করে। এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যখন ভ্যাকসিন তৈরি করতে যাব, তখন আমরা অবশ্যই এটা দেখব যে এটার কারণে অ্যান্টিজেনিক কোনো প্রপার্টিস চেঞ্জ হচ্ছে কিনা ভাইরাসের, এবং সেক্ষেত্রে এটা আমাদের দেশের এবং সারা বিশ্বের জন্য একটা বড় প্রভাব রাখতে পারে। 5 মাস আগে করোনা আক্রান্ত 7 ব্যক্তির শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া পেয়েছিলেন গবেষকরা। সবশেষ গবেষণায় ক্ষতিকর এসব ব্যাকটেরিয়াকে পাওয়া গেছে সুপ্ত অবস্থায়। এই ব্যক্তিরা আবার কখনো রোগে আক্রান্ত হলে জটিলতা বাড়াতে পারে এইসব ব্যাকটেরিয়া। নিউমোনিয়া হয় এমন একটা ব্যাকটেরিয়া আমরা তাদের মধ্যে পেয়েছিলাম, যেটা এবং এই ব্যাকটেরিয়াগুলোর জন্য দেখা যাচ্ছে আমাদের ভেতরে যে উপকারী ব্যাকটেরিয়া থাকে, যেগুলো আমাদের উপকার শরীরের বিভিন্ন কাজে অংশগ্রহণ করে, সেই সমস্ত ব্যাকটেরিয়ার সংখ্যা অনেক কমে গিয়েছিল। সেক্ষেত্রে আমরা যদি ওদের ফলো আপ করতে পারি যে তারা হলে ওই সময় কোনো অ্যান্টিবায়োটিক খেয়েছে কিনা, তাহলে কিন্তু আমাদের ভালো ট্রিটমেন্টের ভালো একটা ফলপ্রসূ একটা ভালো গবেষণা হবে। বিশ্বে নমুনা প্রতি মিউটেশনের হার 7.23, যা বাংলাদেশে 12.60। অর্থাৎ বাংলাদেশে এই রূপ বদলের হার বেশি। করোনার নতুন মিউটেশন 681 দেশে কতটা ছড়িয়েছে এবং তার প্রভাব নিয়ে ব্যাপক গবেষণা জরুরি বলে মনে করেন রোগতত্ত্ববিদরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে হঠাৎ করে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়ে গেছে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মারা গেছে 6,254 জন, আর মোট শনাক্ত হয়েছে 4,36,684 জন। আরও জানাতে রাজধানীর কারওয়ানবাজার এলাকা থেকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। আপনি সকাল থেকে বিভিন্ন হাসপাতাল ঘুরে বেরিয়েছেন, পুরো পরিস্থিতি দেখেছেন। গতকাল প্রায় 2.5 মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা কিন্তু 39 হয়েছে। তার মানে দ্বিতীয় ঢেউ বোধহয় শুরু হয়ে গেছে। ডাক্তাররা কি বললেন, আর পরিস্থিতি কি, মানুষ কতটা কি সচেতন হচ্ছে?
দেখুন, সোহরাওয়ার্দী হাসপাতালে সকালে ছিলাম, সেখানে 200-র মতো বেড রয়েছে করোনা রোগীদের চিকিৎসার জন্য। যে বেডগুলো গত এক সপ্তাহ আগেও ফাঁকা ছিল অধিকাংশ বেড, কিন্তু গত এক সপ্তাহ যাবৎ চিত্র পাল্টে গেছে। অর্থাৎ আজকের চিত্র আমি যেটি দেখেছি যে সেখানে বহির্বিভাগে 40 জন পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা দিতে পারে বা নমুনা দিতে পারে পরীক্ষার জন্য। সেখানে 2 থেকে 300-র মতো করোনা নমুনা পরীক্ষার জন্য তারা উপস্থিত হয়েছিলেন। যদিও কর্তৃপক্ষ বলছে মাঝখানে এই 40 জন রোগীও কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ গত 1 মাস আগের কথা তারা বলছেন। কারণ মাঝখানে যখন করোনা সংক্রমণ কমে গিয়েছিল, মৃত্যুর হার কমে গিয়েছিল, তখন কিন্তু বলা চলে হাসপাতালগুলো অনেকটাই ফাঁকা ছিল এবং যে 91টি ল্যাবে এখন করোনার নমুনা পরীক্ষা হচ্ছে, প্রায় প্রতিটি ল্যাবেই কিন্তু বলা চলে এরকম রোগীদের সংখ্যা খুব কম ছিল। আমি বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কথা যদি বলি, সেখানে যে করোনা ইউনিট রয়েছে সেখানে আজকে 600-র মতো রোগী এসেছিল তারা নমুনা দেওয়ার জন্য, কিন্তু গত 2 সপ্তাহ আগে সেখানে 200-র উপর রোগী আসেনি। অর্থাৎ এই যে 1 সপ্তাহের ব্যবধানে বা 2 সপ্তাহের মধ্যে এই যে চিত্র পাল্টে গেছে, এটিকেই চিকিৎসকেরা বলছেন দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। অর্থাৎ করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ শীত আসলেই শুরু হবে, এটি যে শঙ্কা জানাচ্ছিলেন চিকিৎসকেরা, সেই সংখ্যা বলা চলে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। কারণ মাহমুদ শরীফ, আপনি তো এই মুহূর্তে আপনার পাশে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ যাতায়াত করছে, একেবারে সড়কের পাশে সাধারণ মানুষকে দেখতে পাচ্ছেন খুব কাছ থেকে। এই যে চিকিৎসকরা যেটি বলছেন সংক্রমণও বাড়ছে, দ্বিতীয় ঢেউয়ের এই বিষয়টা কি সাধারণ মানুষ জানেন? তারা কি সচেতন হচ্ছেন? দেখুন, গতকালকে যখন হঠাৎ করে প্রায় 2 মাস পর মৃত্যুর সংখ্যা 39 হয়ে গেল, এরপর আজকে সাধারণ মানুষের মধ্যে কিন্তু সচেতনতা বেড়ে গেছে। এটি আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত টাঙ্গাইল, নরসিংদী, মানিকগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, সুনামগঞ্জ, হবিগঞ্জের হাসপাতালগুলো। আমাদের হাসপাতালে কিভাবে স্বাস্থ্যসেবাটা আরও বৃদ্ধি করা যায় এবং দ্বিতীয় ঢেউ আমরা কিভাবে আরও আন্তরিকভাবে আরও সমন্বিতভাবে আমরা মোকাবেলা করব সে ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আমাদের রয়েছে। এছাড়া করোনা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে রাজশাহী বিভাগের 10 এবং রংপুরের 2টি হাসপাতাল। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা স্বাস্থ্যবিধির বিষয়ে দেশে সচেতনতার ব্যাপক ঘাটতি দেখছেন বিশেষজ্ঞরা। তাই শীতে করোনার দ্বিতীয় ঢেউ ভয়াবহ হওয়ার আশঙ্কা তাদের। বিশেষজ্ঞদের মতে করোনা সংক্রমণ রোধে রোগী শনাক্ত জরুরি, এজন্য 64 জেলায় পিসিআর ল্যাব স্থাপন জরুরি। এ পর্যন্ত 28 জেলায় পিসিআর ল্যাব বসলেও বঞ্চিত এখনও 36 জেলা। দেশে করোনা সংক্রমণের 3 মাস পর গত জুনে 64 জেলায় পর্যায়ক্রমে পিসিআর ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। গেল 6 মাসে মাত্র 28 জেলায় এই ল্যাব স্থাপন করা হলেও এগুলোর সক্ষমতা নিয়ে রয়েছে নানা অভিযোগ। পিসিআর ল্যাব না থাকা জেলাগুলোর করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করে পার্শ্ববর্তী জেলা, বিভাগীয় শহর অথবা ঢাকার ল্যাবে পাঠানো হয়। এতে অনেক সময় নমুনার মান নষ্ট হওয়া এবং রিপোর্ট পেতে 1 থেকে 3 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। এ কারণে সন্দেহভাজন করোনা রোগী থেকে সংক্রমণের ঝুঁকিও বাড়ছে। যদি একটা পিসিআর মেশিন আমাদের নড়াইলে থাকতো তাহলে আরও আমরা ব্যাপক সংখ্যক মানুষের পরীক্ষা করতে পারতাম। তবে আমরা সীমিত আকারে পরীক্ষা করছি, সিলেক্টিভ কেস, এমার্জেন্সি কেস। কুড়িগ্রাম, পঞ্চগড় ও ঝালকাঠি জেলার নমুনা পরীক্ষা করা হয় রংপুরের পিসিআর ল্যাবে। চরাঞ্চল সহ এসব জেলার মানুষের দুর্ভোগ লাঘবে ল্যাব স্থাপনের চেষ্টা চলছে বলে জানায় স্থানীয় প্রশাসন। টেস্ট দেওয়ার পরে কবে নাগাদ এইটার রিপোর্ট আসবে সেটা কেউ জানে না। পিসিআর ল্যাবের ব্যাপারে আমাদের বিভাগীয় অফিস থেকে তদন্ত হয়েছে, তদন্ত পর্যন্ত আমরা এখন হাতে পাইনি। আমাদের বেশি দরকার হলে আমরা পিসিআর ল্যাবের জন্য আবারও যোগাযোগ করব। পিসিআর ল্যাব না থাকায় হাওড়াঞ্চল, হবিগঞ্জ ও সুনামগঞ্জের নমুনা পাঠানো হয় সিলেটে। এতে অনেক নমুনাই নষ্ট হয়ে যাওয়ায় বিড়ম্বনার অভিযোগ ভুক্তভোগীদের। ল্যাব না থাকায় কোভিড-19 টেস্ট এবং রিপোর্ট পাওয়ার ক্ষেত্রে অত্যন্ত বিলম্ব হয়। করোনার ঝুঁকি মোকাবেলা এবং নমুনা পরীক্ষার দ্রুত ফল পেতে সব জেলায় পিসিআর ল্যাব। বিদ্যুতের আলোয় অভ্যস্ত নগরবাসী, সেই সাথে পাম্প না চলায় বাসাবাড়িতে নেই পানি সরবরাহ। আমরা পানিহীন হয়ে পড়েছি, বাসায় পানি এক ফুটও নেই। অনেকের আমরা কল দিয়ে চেষ্টা করতেছি অন্য কোথাও থেকে পানি ব্যবস্থা করা যায় কিনা। পানি তো প্রচুর আছে আমার ট্যাঙ্কিতে, রিজার্ভ আছে, কিন্তু মোটর ছাড়তে পারতাছি না, তাদেরকে পানি দিতে পারতাছি। শুধু বাড়ি ঘড়ি নয়,
দুর্ভোগে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। মোবাইল ফোনের চার্জ শেষ হওয়ার পাশাপাশি সব ধরনের বৈদ্যুতিক যন্ত্র অচল হওয়ায় বন্ধ আর্থিক লেনদেন। যেখানে ব্যাংক চলতেছে না, যেখানে অনলাইন কোনো ট্রানজ্যাকশন হচ্ছে না, যেখানে আজকে ভ্যাট বলেন, ট্যাক্স বলেন, কোনো কিছুই কার্যক্রম এখন চালানো সম্ভব নয়। এদিকে আগুনের ঘটনা তদন্তে 4 সদস্যের কমিটি গঠন করেছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অব বাংলাদেশ। মাধব কর্মকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে চাহিদার চেয়ে সরবরাহ অনেক বেশি থাকায় পচে যাচ্ছে শত শত বস্তা পেঁয়াজ। এসব পচা পেঁয়াজ বিক্রি করতে না পেরে নষ্ট পেঁয়াজ চাকতাই খালে ফেলেছেন চাকতাই খাতুনগঞ্জের আড়তদাররা। ব্যবসায়ীরা বলছেন, রপ্তানিকারক দেশ থেকে কন্টেইনারে তোলার সময় যথাযথ নিয়ম মানা হয়নি। বন্দর থেকে আড়তগুলোতে আনার সময়ও নষ্ট হয়েছে অনেক পেঁয়াজ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। ইফতেখার, ঠিক কি পরিমাণ পেঁয়াজ এখন পর্যন্ত নষ্ট হয়েছে, ব্যবসায়ীরা কি বলছেন এ বিষয়ে? কি পরিমাণ পেঁয়াজ নষ্ট হয়েছে সে বিষয়ে কোনো আসলে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য আমরা পাইনি। তবে এখানে যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে তারা যেই পেঁয়াজগুলো আমদানি করা হয়েছিল এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পেঁয়াজ পচে গেছে। এর কারণ হচ্ছে তারা বলছেন বিশেষ করে সেপ্টেম্বরের 3 তারিখ থেকে যখন আমদানি শুরু হয় ভারত রপ্তানি বন্ধের পর, তখন একসঙ্গে অনেক ব্যবসায়ী নতুন করে আমদানি করতে শুরু করে এবং এই কারণে যেই পেঁয়াজগুলো আসার কথা এবং সবগুলোই কিন্তু গত মাস দেড়েকের মধ্যে প্রচুর পরিমাণে একসঙ্গে বন্দর দিয়ে আসায় সেই পেঁয়াজের সরবরাহ কিছুটা বেড়ে যায় এবং এই আমদানি বাড়ার কারণে তারা আসলে কিছু পরিমাণ অনেক আমদানিকারক তাদের পেঁয়াজগুলো রেফার কন্টেইনারে ইয়ার্ডে রেখে দিয়েছিলেন, কিন্তু অনেকেই বাজারে দিতে বাধ্য হয়েছেন কারণ যেহেতু পেঁয়াজগুলো রাখা যাচ্ছিল না। তো এই কারণে তারা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণে পেঁয়াজ ছিল সেই পরিমাণে ক্রেতার সংখ্যা কম থাকায় পেঁয়াজগুলোতে কোনো জায়গায় দেখা গেছে যে অনেক পেঁয়াজে অঙ্কুর গজিয়েছে এবং অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে, যে কারণে তারা ফেলে দিতে বাধ্য হয়েছে। খাতুনগঞ্জে এত পেঁয়াজের মজুদ, তারপরেও কিন্তু বাজারে সেইভাবে পেঁয়াজের দাম কমেনি। এটার কারণ আসলে কি? এখানে কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি, আজকে কিন্তু গত এক সপ্তাহের তুলনায় প্রায় 10 টাকা পর্যন্ত পেঁয়াজের দাম কমেছে। আজকে পেঁয়াজের যে বাজার আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে প্রায় 22 টাকা থেকে 45 টাকা পর্যন্ত পেঁয়াজের 1 কেজি প্রতি বিক্রি হচ্ছে। কিন্তু এটাও সত্য যে খুচরা দোকানগুলোতে এখনো পর্যন্ত কিন্তু 50 টাকার উপরে পেঁয়াজ বিক্রি হচ্ছে। এর কারণ হিসেবে এখানে যারা কমিশনের এজেন্ট রয়েছেন তারা বলছেন এটি আসলে খুচরা বিক্রেতারা নানা অজুহাতে বেশি দাম রাখছেন বলে তারা অভিযোগ করেছেন। কিন্তু আমরা যেটি খুচরা বিক্রেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা যেই দামে পেঁয়াজ কিনছেন সেই দামের পর তাদের যে খরচ যে যুক্ত হচ্ছে পরিবহন সহ, তারা সেই দামের বেশি রাখছেন না। কিন্তু এখানে যে কম দামে 20-22 টাকা ধরে যে পেঁয়াজগুলো বিক্রি হচ্ছে তাদের মধ্যে সেই পেঁয়াজগুলো কিন্তু বেশিরভাগই কিন্তু ব্যবহার অনুপযোগী, কারণ অধিকাংশ পেঁয়াজেই অঙ্কুর গজিয়েছে এবং কিছু পেঁয়াজ অর্ধেকের মতো প্রায় পচা। তাহলে কি সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যদি সঠিক সময়ে এই মজুদকৃত পেঁয়াজগুলো বাজারে ছাড়া হতো সেক্ষেত্রে পেঁয়াজের দামে অনেক আগেই প্রভাব পড়তো এবং দাম অনেক সাধ্যের মধ্যে চলে আসতো ক্রেতার? ভোক্তাদের পক্ষ থেকে কিন্তু এমন দাবি বারবারই করা হচ্ছে, কারণ আমরা দেখেছি যে পেঁয়াজের যেই আমদানি সেটি কিন্তু সেপ্টেম্বরের 3 তারিখ থেকে প্রচুর পরিমাণে হয়েছে। আগে কিন্তু হাতে গুটি কয়েক আমদানিকারক আমদানি করতো, কিন্তু আমরা যেই তথ্য আমাদের কাছে রয়েছে কেবল গতকালও চট্টগ্রাম বন্দরে প্রায় 3536 মেট্রিক টন পেঁয়াজ খালাস হয়েছে। এর আগের দিন খালাস হয়েছে 2122 মেট্রিক টন এবং যে এখানে যারা বন্দরে কর্মরত তাদের দেওয়া তথ্যে আমরা যতটুকু জেনেছি এ পর্যন্ত অনুমতি নেওয়া হয়েছে 2,06,000 মেট্রিক টনের সেপ্টেম্বরের 3 তারিখ থেকে পর্যন্ত, এবং এ পর্যন্ত ছাড় হয়েছে প্রায় 55,000 মেট্রিক টনেরও বেশি পেঁয়াজ এই পর্যন্ত ছাড় হয়েছে। আর তবে পেঁয়াজ ছাড়ের পরে আমরা কিন্তু আমদানিকারকদের সঙ্গে কথা বলি, আমদানিকারকরা যেটি বলছেন সেটি হচ্ছে তারা যেই দামে পেঁয়াজ কিনেছেন সংকটকালে একটি সংকট মোকাবেলায় তারা তাড়াহুড়ো করে অনেকটা পেঁয়াজ আমদানির জন্য উদ্যোগী হয়েছিলেন, কিন্তু যেই দামে পেঁয়াজ কিনেছেন সেই দামে এখন তারা বাজারে বিক্রি করতে পারছেন না, যার কারণে তাদেরকে ক্ষতির মুখে পড়তে হচ্ছে এমনটি তারা দাবি করেছেন। যদিও ভোক্তাদের পক্ষ থেকে বলা হচ্ছে বেশি দামে বিক্রি করার জন্য তারা যেই মজুদ প্রবণতা ছিল সেই মজুদ প্রবণতার কারণেই আজকে পেঁয়াজ পচে যাচ্ছে কিংবা অঙ্কুর গজাচ্ছে, এই ধরনের অভিযোগগুলো ভোক্তাদের পক্ষ থেকে করা হচ্ছে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইফতেখার ফয়সাল। গাজীপুরের কালিয়াকৈরের সূত্রাপুর এলাকায় স্কুল ছাত্রী লিমু আক্তার লামিয়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত অভিযোগে ভাড়াটিয়া দম্পতি সুমন ও তার স্ত্রী মিলিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, বাড়ির পাশের খাল থেকে উদ্ধার হয় মরদেহটি। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তার তদন্ত চলছে। মরদেহ উদ্ধার করে পুলিশ, এরপর গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেলের মর্গে পাঠায় তারা। নিহতের স্বজনেরা জানান, মঙ্গলবার সন্ধ্যায় নিখোঁজ হয় ৪র্থ শ্রেণীর ছাত্রী লামিয়া। খোঁজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় জানায় তারা। কিছুদিন আগে বাসা ভাড়ার বকেয়া নিয়ে ভাড়াটিয়া সুমনের পরিবারের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল লামিয়ার পরিবারের। বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা মায়ের পাশ থেকে রোববার চুরি হওয়া ১৭ দিনের শিশু সোহানা আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার ২ দিন পর জেলের সুজন খানের বাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। জড়িতদের শনাক্তে সন্দেহভাজন কয়েকজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা সকালে পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে শিশু সোহানার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। জেলা সুপার জানান, শিশুটিকে চুরি ও হত্যা করে পুকুরে ফেলার ঘটনায় কারা জড়িত তাদের শনাক্ত করতে তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রোববার রাতে উপজেলার সদর ইউনিয়নের গাবতলা গ্রামের জেলে সুজন খানের বাড়ি থেকে তার ১৭ দিন বয়সী মেয়ে সোহানা চুরি হয়। পরদিন রাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে অপহরণ মামলা করেন শিশুটির দাদা আলী হোসেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন হাসপাতালটির ডাক্তার, নার্স, কর্মচারীরা। রোগীদের চিকিৎসা সেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন তারা। এই মুহূর্তে আরও বিস্তারিত খবর নিয়ে জাতীয় মানসিক হাসপাতালের সামনে থেকে আমাদের সাথে রয়েছেন সহকর্মী খালেদ রায়হান। বিস্তারিত জানবো। রায়হান, এই সেখানে যেই চিকিৎসা বন্ধ, হাসপাতালের পরিচালককে অবরুদ্ধ করে রাখা, এই ঘটনা বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। এখন পর্যন্ত কোনো সমাধানের কোনো পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন কিনা? আরেকটি বিষয়, ডাক্তারদের আসলে এই মুহূর্তে বক্তব্য কি, তাদের দাবি কি? দেখুন, প্রথম বিষয়টা হচ্ছে এখানে যে চিকিৎসক, নার্স এবং যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু ওই একটা কর্মবিরতিতে তারা যাননি এবং যেই বহির্বিভাগে রোগী দেখা এবং ইমার্জেন্সি যেটি রয়েছে সেখানে কিন্তু তারা তাদের যে চিকিৎসা কার্যক্রম সেটিকে কিন্তু তারা চালিয়ে রেখেছে এবং সকাল থেকে তারা সেটিকে চালিয়ে রেখেছে। এবং সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে যে পরিচালক মহোদয় যে রয়েছে সেই পরিচালক মহোদয়কে কিন্তু তারা আসলে অবরুদ্ধ করে রেখেছে। আমি এখানকার চিত্র একটু দেখানোর চেষ্টা করি যে পরিচালক মহোদয়ের ঠিক রুমের সামনেই তারা কিন্তু বেশ কয়েকজন নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা কিন্তু মূলত 3টি দাবি রয়েছে। সেই 3টি দাবির প্রেক্ষিতে তারা মূলত এখানে পরিচালককে অবরুদ্ধ করে রেখেছেন। যে বিষয়টি প্রথমে বোঝা যাচ্ছিল যে এখানে তারা কর্মবিরতিতে গেছেন, আসলে বিষয়টি তারা কর্মবিরতিতে যাননি। তারা মূলত জানতে চেয়েছেন যে যেই সরকারি যে কর্মকর্তা তাকে আসলে বিনা নোটিশে কেন নিয়ে যাওয়া হলো, তার পাশাপাশি কেন পাশাপাশি কেন তারা আসলে তাকে না জেনে নিয়ে যাবে, এই সব মিলে মোট 3টি দাবি করা হচ্ছে। আমি এখানে একজন চিকিৎসকের সঙ্গে একটু কথা বলতে চাইবো, তিনি আমাদেরকে জানাবেন যে আসলে আপনাদের মূল দাবিগুলো কি। আজকে যে এখন আপনারা যেখানে পরিচালক মহোদয়কে অবরুদ্ধ করে রেখেছেন, আপনাদের মূল জানতে চাওয়ার বিষয়গুলো। আমাদের মূল দাবি হচ্ছে যে এখানে একজন সরকারি ফার্স্ট গ্যাজেট অফিসারকে তারা রাতের অন্ধকারে এভাবে করে যে তুলে তারা নিয়ে গেল ভোরের বেলা, এরকম মানে এটা কিভাবে করে হয়? এমন না যে তার নিজের আলাদা কোনো বাসস্থান বা ভাড়া বাড়িতে সে থাকতো সেখান থেকে নিয়ে গিয়েছে, অথবা এমন না যে সে পলাতক ছিল। সে যদি পলাতক থাকতো তাহলেও বুঝতাম যে তাকে রাতের বেলা কোথাও থেকে, সে সেদিন সকালবেলা অফিস করেছে। তার মনে যদি চোট থাকতো, সে যদি আসলেও যদি কিছু করে থাকতো, তাহলে তো যখন ওখানকার স্টাফদেরকে রিমান্ডে নেওয়া হয় মাইন্ড এইডের, তখনই তো সে কিছু একটা করতে পারতো। সে তো নর্মালি অফিস করে যাচ্ছে প্রত্যেক দিন সকালবেলা, ওই দিন সকালেও সে অফিস করেছে, সেটাও ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ, সেটাতেও কোনো সমস্যা নাই। নর্মালি অফিস আওয়ারে ভদ্র লোকের মতন, ভদ্র মানুষের মতন এসে নিয়ে যাক, তারা তো পুলিশ। তারা কেন এভাবে করে রাতের বেলা একটা মানুষকে এরকম করে ঘুম থেকে উঠায় নিয়ে যাবে? ঠিক যেমনটি জানাচ্ছিলেন যে আসলে হঠাৎ করে ভোরবেলা এসে রাত 4:30টার সময় যেই আব্দুল্লাহ মামুনকে নিয়ে যায়, সেই বিষয়ে কিন্তু এখানকার যে সকল ডাক্তাররা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কিন্তু মূলত আপত্তি তুলছেন। রায়হান, পুরো ঘটনাটা হচ্ছে মাইন্ড এইড হাসপাতালে পুলিশের একজন সিনিয়র এএসপি, তাকে বলা হচ্ছে যে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। সেই ঘটনার সংশ্লিষ্টতার জের ধরে জাতীয় মানসিক হাসপাতালের রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মামুনকে পুলিশ গ্রেপ্তার করেছে।
এই অবরোধের পরে এখন পর্যন্ত পরিচালকের কাছ থেকে কোনো ধরনের বার্তা এসেছে? একই সাথে আরেকটা পার্ট হচ্ছে পুলিশ, তাদের পক্ষ থেকেও কি কোনো বক্তব্য এখন পর্যন্ত পেয়েছেন? দেখুন, গতকালকে যখন তেজগাঁ ডিভিশনের যিনি ডিসি রয়েছেন তিনি যখন সংবাদ সম্মেলন করেছিলেন তখন কিন্তু তিনি বেশ কয়েকটি বিষয়কে উপস্থাপন করেছেন এবং আজকে কিন্তু সেই বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি কিন্তু স্পষ্ট করে জানিয়েছেন যে যেই প্রক্রিয়াতে ডাক্তার মামুনকে আসলে নিয়ে যাওয়া হয়েছে সেই প্রক্রিয়াটা কোনোভাবে আইনসম্মত হয়নি। যেহেতু তিনি একজন সরকারি কর্মকর্তা, প্রথম শ্রেণীর কর্মকর্তা, সেই ক্ষেত্রে তাকে যদি গ্রেপ্তার করা হয়, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয়, সেক্ষেত্রে অবশ্যই এই প্রতিষ্ঠানকে তাকে জানিয়ে তারপর সেই কাজটি করা হতো বা করা যেতে পারতো। সেটি তারা করেনি বলেই কিন্তু হাসপাতালের পক্ষ থেকে পরিচালক মহোদয় যিনি তিনি কিন্তু এই বিষয়টিকে স্পষ্ট করে জানিয়েছেন। যদিও তিনি এই যে এখন যে তিনি অবরুদ্ধ রয়েছেন বা সার্বিক যে বিষয়গুলো এখন ঘটছে সেই বিষয়ে কিন্তু তিনি সরাসরি সম্মতি প্রকাশ করেনি। তবে তিনি যে বিষয়টি বলেছেন স্পষ্ট করে সেটি হচ্ছে যে যেই প্রক্রিয়াতে ডাক্তার মামুনকে আসলে আটক করা হয়েছে বা গ্রেফতার দেখানো হয়েছে সেই প্রক্রিয়াটি কোনোভাবেই আসলে এটি আইনসম্মত হয়নি এবং সেই বিষয়টি তিনি স্পষ্ট করে বলছেন। সেই বিষয়ে তিনি ইতিমধ্যেই মন্ত্রণালয়কে অধিদপ্তরকে চিঠি দিয়েছেন যাতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তারা যে 3 দফা দাবি জানিয়েছেন সেই 3 দফা দাবির সঙ্গে তিনি সরাসরি একমত পোষণ না করলেও তিনি কিন্তু বলেছেন যে যেই ঘটনাগুলো ঘটছে সেই জন্য আসলে পুলিশ কর্তৃপক্ষ থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তাদের সবাইকে নিয়ে আসলে বসে একটি সমাধানে হয়তো আসার সুযোগ ছিল এবং এখনও সেই সুযোগটি হয়তো আছে। যদিও আমরা কিন্তু দেখেছি তিনি কিন্তু গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি কমিশনের মাধ্যমে রোগীদেরকে সরকারি হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে পাঠাতেন। সেই বিষয়ে কিন্তু কোনো প্রমাণস্বরূপ কিন্তু পুলিশ কোনো কিছু দেখাতে পারেনি এবং যেই প্রক্রিয়াতে তাকে আসলে গ্রেফতার করা হয়েছে সেই প্রক্রিয়া নিয়েও কিন্তু আসলে প্রশ্ন থেকেই যায়। যদি এরকম যদি অভিযোগ থেকে থাকে, অভিযোগের সত্যতাও যদি থেকে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই সেই বিষয়টি আলোচনা করে, যেহেতু তিনি একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা, সেহেতু তাকে রাতের আধারে না নিয়ে গিয়ে তাকে কিন্তু দিনের বেলা বা যখন অফিস টাইম শুরু হয় তখন যখন তিনি অফিসে আসেন সকলের সঙ্গে আলোচনা করে কিন্তু বিষয়টি নিয়ে আলোচনা করার সুযোগ ছিল এবং সেই বিষয় বা সেই মোতাবেক কাজ করার সুযোগ ছিল। সেই বিষয়টি কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু বলছেন এবং ডাক্তার চিকিৎসক যারা রয়েছেন তাদেরও কিন্তু আসলে মূল দাবিটির জায়গাটি হচ্ছে তারা কিন্তু ভীতিহীন পরিবেশে কাজ করতে চান এবং ভয় ভীতি ছাড়া তারা যাতে কাজ করতে চান এবং এই ধরনের অপ্রীতিকর ঘটনা মানসিক হাসপাতালের পরিচালক ডাক্তার বিধান চন্দ্র পোদ্দারকে এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন সেখানকার চিকিৎসকরা। সর্বশেষ বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছ থেকে। গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী 22 ডিসেম্বর দিন ধার্য করেছে আদালত। ঢাকার বিশেষ 3 আদালতের ভারপ্রাপ্ত বিচারক নজরুল ইসলাম নতুন এদিন ধার্য করেন। 2007 সালে দুদকের উপপরিচালক মোহাম্মদ গোলাম শাহরিয়ার 13 জনের বিরুদ্ধে বাদী হয়ে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন। মামলায় আসামিরা পরস্পর যোগসাজশে রাষ্ট্রের 1000 কোটি টাকার ক্ষতি সাধন করেছে বলে অভিযোগ করা হয়। 2008 সালে মামলাটি তদন্ত করে জোট সরকারের প্রভাবশালী 9 জন সাবেক মন্ত্রী ও উপমন্ত্রী সহ মোট 24 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। 24 আসামির মধ্যে মারা গেছেন সাবেক মন্ত্রী এম সাইফুর রহমান, আব্দুল মান্নান ভুঁইয়া, সাবেক মন্ত্রী ও জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামী, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো, এম কে আনোয়ার, সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষক কর্মকর্তা আহমেদ আবুল কাশেমের। দেশের স্বাধীনতা বিপন্ন। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আজ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের স্বাধীনতা নয়, অপরাজনীতির জন্য বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎই বিপন্ন। সকালে নিজ বাসা থেকে দেয়া এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, অনেকে বাসে আগুন দেওয়ার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকলেও এর পরিকল্পনার সাথে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। চরম হতাশা থেকে বিএনপির জনগণের উপর প্রতিশোধ নিতে চায় এবং সে কারণে ইদানিং তারা আগুন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। আগুন সন্ত্রাস সহ নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। বিতর্কিত কয়েকজনকে যুবলীগের কমিটিতে পদ দেয়া ঠিক হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কয়েক নেতা। এক্ষেত্রে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মনে করেন তারা। এছাড়া কমিটিতে সিনিয়র জুনিয়র জটিলতাও রয়েছে, যা দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন নেতারা।
নবম জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছিলেন আশিকুর রহমান শান্ত। তিনি এবার যুবলীগের নির্বাহী সদস্য হয়েছেন। তার আরেক পরিচয় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি আন্দালিব রহমান পার্থর ছোট ভাই। যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হয়েছেন ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী, যিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও নৌকার প্রার্থীকে হারিয়েছেন 2 বার। এছাড়া সম্প্রতি স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রকাশ্যে বিরোধে জড়িয়ে সমালোচিত হন এবং মামলায় জড়ান। আইনজীবী চৌধুরী মৌসুমী ফাতেমা কবিতা যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে নির্বাহী সদস্য হয়েছেন। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে খালেদা জিয়ার সঙ্গে তার 2টি ছবি ছড়িয়ে পড়ে। এই 3 জন সহ আরও কয়েকজনের যুবলীগের পদ পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা চলছে, যদিও প্রকাশ্যে কেউ কথা বলছেন না। এ নিয়ে কি ভাবছেন যুবলীগের সাবেক এই চেয়ারম্যান? তদন্তে যদি দায়ী হয়, সে যেই হোক, তার স্থান যুবলীগে হবে না। যদি এ ধরনের ধানের শীষ নিয়ে নির্বাচন করে থাকে, এ ধরনের কাউকে নেওয়া হলে এটা খুবই দুঃখজনক হবে। কোনো মানুষ তো তারপর তো ভুলের ঊর্ধ্বে না। তারপর যদি 2-4টি এরকম ধরা পড়ে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাদেরকে ছাড়া হবে না। পদায়নে রাজনীতিতে জ্যেষ্ঠতার বিষয়টি উপেক্ষিত হওয়ায় উদ্বেগ জানান তিনি। মাননীয় নেত্রী শেখ হাসিনা তার কাছে অনুমতি নিয়ে আবার সবই ঠিক থাকলো, শুধু এই যে অ্যানামলিটা হয়েছে সিনেটি জুনেটি, এটি ঠিক করে দেওয়া উচিত, নতুবা মানসিক যন্ত্রণায় ভোগে। ভুল ত্রুটি থাকার কথা স্বীকার করেছেন আরেক নেতাও। যারা এসে সকল দিক বিবেচনা করা হয়, অনেক সময় তাদের মেধা, গুরুত্ব, তাদের দলের অবদান, পারিবারিক অবদান, সব কিছু মিলিয়ে চিন্তা করে তারা হয়তো করেছে। তবে এগুলো আরও তলিয়ে দেখতে হবে। অনেক চিন্তা ভাবনা করে তারা করেছে, তারপরেও দিয়ে একটা ভুল ভ্রান্তি হতে পারে, সেগুলো এটা তো চূড়ান্ত না, এটা সংশোধনও করা যেতে পারে। আগের কমিটির চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী সহ বিতর্কিত হয়েছিলেন যুবলীগের বেশ কয়েকজন নেতা। তারপর ঘোষণা দেওয়া হয়েছিল সমালোচনার ঊর্ধ্বে থাকবে নতুন কমিটি, কিন্তু সেটা এবারও হলো না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়, ইশরাক হোসেন, সুলতান সালাউদ্দিন টুকু, SM জাহাঙ্গীর সহ 150 জনের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। সকালে আগাম জামিন নিতে নেতাকর্মীরা হাজির হন হাইকোর্টে। এর আগে রোববার এই আগাম জামিনের আবেদন করেন তারা। পৃথক 13টি পত্রে জামিন আবেদন করেন তারা। ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীর বিভিন্ন স্থানে 11টি বাস পুড়িয়ে দেওয়া হয়। ওই দিনই 37 জনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় পল্টন, শাহবাগ, রমনা, খিলক্ষেত ও বাড্ডা থানায় 13টি মামলা হয়। এতে আসামি করা হয় বিএনপি নেতাকর্মীদের। শুধু অ্যাসাইনমেন্ট জমা দিলেই চলবে না, সঠিক মূল্যায়ন করতে হবে শিক্ষার্থীদের। তাদের দুর্বলতা কাটিয়ে তুলতে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি এ নিয়ে কোনো স্কুল যাতে অতিরিক্ত ফি আদায় না করে সেজন্য সতর্ক করা হয়েছে। অটো প্রমোশন দেয়া হচ্ছে সবাইকে, তবু শিক্ষার্থীদের দুর্বলতা খুঁজে বের করতে নেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। বিষয়টি নতুন হলেও বেশিরভাগ শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে নিয়মিত। তবে এজন্য তটস্থ থাকতে হচ্ছে অভিভাবককে। বই পড়ার পর আমরা যেটা বুঝি, যেটা প্রশ্ন আলোকে যেটা বলা হয়েছে, আমরা সেটা খাতায় উঠাই। আমরা যা যাচাই করে আলোকিতভাবে পাই তা আমরা সঠিকভাবে লিখে আবার স্কুলে আমরা সঠিকভাবে জমা দিই। শিক্ষকরা বলছেন এই অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করা হচ্ছে ভালো, উত্তম ও অতি উত্তম, এই 3 ভাবে। একই সাথে শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত হচ্ছে এবং সেগুলো অনলাইন ক্লাস ও মুঠোফোনের মাধ্যমে সমাধান করা হচ্ছে। নেক্সট ইয়ারে যাতে আমরা বলতে পারবো স্বাভাবিকভাবে সব অ্যাসাইনমেন্ট যখন কমপ্লিট হয়ে যাবে তখন কোন কোন বাচ্চার দুর্বলতা, কোন দিকে দুর্বলতা, সেগুলো আমরা চিহ্নিত করে সেইভাবে আমরা শিক্ষকদের নির্দেশনা দেব। এদিকে এই অ্যাসাইনমেন্ট নিয়ে বেশ কয়েক জায়গায় বাণিজ্যের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেয়া হয়েছে। এরকম দু একটা অভিযোগ আমরাও পেয়েছি এবং আমরা ইতিমধ্যে সাবধান করে দিয়েছি এবং আপনাদের মাধ্যমে আবারও সাবধান করে দিতে চাই, যদি কেউ অনৈতিকভাবে আমাদের শিক্ষার্থীদেরকে সাহায্য করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব। শিক্ষার্থীদের দুর্বলতাগুলো খাতায় পয়েন্ট আকারে লিখে দেওয়ার নির্দেশনা দিয়েছে মন্ত্রণালয়। যেসব শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছে না, কেন দিচ্ছে না, সমস্যা কি,
সে বিষয়ে খোঁজ নিতে শিক্ষকদের প্রতি নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে শিক্ষার্থীরা যাতে বাসায় পড়াশোনার সাথে থাকে সেজন্য অভিভাবকদের সজাগ থাকার আহ্বানও জানানো হয়েছে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রংপুর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সংবাদ সংগ্রহের সময় পুলিশের হামলায় আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরাম্যান লিমন মিয়া। মঙ্গলবার বিকেলে সুপারমার্কেটের সামনে এই ঘটনা ঘটে। প্রতিবাদে রাতেই সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ সাংবাদিকরা। তারা জানান, নগরীর ভাঙ্গা মসজিদ এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালানোর সময় পুলিশের এক কনস্টেবলের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে লিমনকে মারধরে আহত করা হয়। পরে সাংবাদিকরা লিমনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত লিমন মিয়াকে হাসপাতালে দেখতে যান পুলিশ কমিশনার আব্দুল আলিম। এ সময় ঘটনা তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার কথা জানান তিনি। ম্যাজিস্ট্রেটের লোক থাকবে, সিটি কর্পোরেশন থাকবে। আপাতত আমাদেরটা 3 জন আমাদের পুলিশ দিয়ে করা হয়েছে, আমাদের পুলিশের। কিন্তু ইতিমধ্যে আমি যেটা শুনলাম যে মেয়র অফিস থেকে একটা কমিটি করা হবে এবং ডিসি অফিস থেকে একটা কমিটি করা হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 7টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। জব্দকৃত স্বর্ণের ওজন প্রায় 7 কেজি। কাস্টমস কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে আগে থেকেই নজরদারি বাড়ায় তারা। সকাল 8:30টার দিকে দুবাই থেকে আসা একটি ফ্লাইটের এক যাত্রীকে তল্লাশি করে 7টি স্বর্ণ বার পাওয়া যায়, যার মোট ওজন 6.9 কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় 5,17,.5 লাখ টাকা। এসব স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং এ বিষয়ে একটি ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানায় কাস্টমস হাউস। খেলাপি ঋণ আদায়ে কর্পোরেশন নয়, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করছে সরকার। এজন্য আইনের খসড়া চূড়ান্ত করেছে অর্থ মন্ত্রণালয়। এই কোম্পানিকে ঋণ খেলাপির সম্পদ বিক্রির ক্ষমতা দেওয়া হয়েছে আইনের খসড়ায়। শীঘ্রই এই খসড়া মন্ত্রিপরিষদে তোলা হবে। বিশ্লেষকরা বলছেন, এই কোম্পানি সঠিকভাবে পরিচালনা করা না গেলে বেসরকারি খাতের ঋণের বোঝা পড়বে সরকারের কাঁধে। খেলাপি ঋণের ভারে জর্জরিত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে ব্যাংক খাতে খেলাপি ঋণ প্রায় 1 লাখ কোটি টাকা। এছাড়া 50,000 কোটি টাকার বেশি ঋণ অবলোপন করা হয়েছে, জানিয়ে মামলা চলছে আদালতে। খেলাপি ঋণ আদায়ে অ্যাসেট ম্যানেজমেন্ট কর্পোরেশন গঠনের উদ্যোগ নেয় সরকার। গত মার্চে এর খসড়া প্রকাশ করে মতামত চায় অর্থ মন্ত্রণালয়। কর্মকর্তারা জানিয়েছেন, মতামত নেয়ার পর চূড়ান্ত করা হয়েছে আইনের খসড়া। এতে কর্পোরেশনের বদলে কোম্পানি গঠনের সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন এই প্রতিষ্ঠানের নাম হবে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অব বাংলাদেশ, বামকো। আইনের খসড়ায় বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লাইসেন্স নেওয়া যে কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং বিশেষায়িত ব্যাংকের খেলাপি ঋণ এর আওতায় থাকবে। ব্যাংক খেলাপি ঋণ আদায়ে ব্যর্থ হলে চুক্তির মাধ্যমে বামকোকে হস্তান্তর করবে। প্রয়োজনে খেলাপি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিবর্তন করতে পারবে বামকো। এমনকি ঋণ খেলাপি প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রিরও ক্ষমতা থাকবে এই সংস্থার। সরকার তো আসলে সব দিক থেকেই ইনএফিশিয়েন্ট, সেই দিকটা তো খেয়াল রাখতে হবে। সরকারের কি কোনো আইনগত স্ট্রং অধিকার আছে যেটার মাধ্যমে সে করতে পারবে, এবং থাকলেও সেটাকে কি প্রয়োগ করতে পারবে রাজনৈতিক বিধিনিষেধকে অতিক্রম করে? এই প্রশ্নগুলোর জবাব যদি আমরা না দিতে পারি, তাহলে এটার সার্থকতা আমি কিন্তু খুঁজে পাচ্ছি না। সংস্থাটির পরিশোধিত মূলধন হবে 3,000 কোটি টাকা, আর অনুমোদিত মূলধন 5,000 কোটি টাকা। আইনের খসড়ায় বলা হয়, একজন চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত হবে বামকোর 15 সদস্যের পরিচালনা পর্ষদ। এটাকে রেগুলেট করছে কিন্তু অনেকগুলো ডিফারেন্ট অ্যাক্ট, যেমন ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট বলেন, ইনসলভেন্সি অ্যাক্ট। এখানে আনলেস অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ভেঞ্চার ক্যাপিটাল অ্যাক্টটা যদি এখানে না থাকে এটাকে রেগুলেট অ্যান্ড ফ্যাসিলিটেট করার জন্য, তাহলে প্রাইভেট সেক্টর অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেভাবে কাজ করে, এটাও আমরা আশা করব যে একইভাবে কাজ করবে। তখন যেখানে হবে যে প্রাইভেট সেক্টরের যে কুইক একটা রিঅ্যাকশন টাইম থাকে, এইখানেও ওই জিনিসটা আসবে। বিশ্লেষকেরা বলছেন, অনেক দেশই এই প্রক্রিয়ায় খেলাপি ঋণ আদায়ে সফল হয়েছে, আবার ব্যর্থতার উদাহরণও আছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বজুড়ে করোনার প্রকোপ ছড়িয়ে পড়ার 11 মাস পেরিয়ে গেলেও এখনও বিভিন্ন দেশে বেড়েই চলেছে সংক্রমণ। বিশ্বে একদিনে এই ভাইরাসে 10,000-এর বেশি প্রাণহানি হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 5,28,000 কোভিড রোগী।
এ নিয়ে বিশ্বের 217 দেশ ও অঞ্চলে করোনায় মোট মৃত্যু 13,42,000-এর বেশি এবং মোট আক্রান্ত 5,59,00,000 ছাড়িয়েছে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণে নাস্তানাবুদ যুক্তরাষ্ট্র। সব রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণের হার। মঙ্গলবার বিশ্বের সবচেয়ে বেশি মৃত ও শনাক্ত রেকর্ড হয়েছে দেশটিতে। একদিনে 1,419 জনের মৃত্যু হয়েছে। ভাইরাস পাওয়া গেছে 1,42,000-এর বেশি মানুষের দেহে। ইতালিতেও বাড়ছে বিস্তার। গত 24 ঘন্টায় করোনায় 731 জনের প্রাণহানি এবং শনাক্ত হয়েছে 32,000 কোভিড রোগী। এদিকে চীনে উৎপত্তির 3 মাস আগেই ইতালিতে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। ফ্রান্সে আক্রান্তের হার কিছুটা কমেছে। মঙ্গলবার দেশটিতে 14,000 করোনা রোগী পাওয়া গেছে। মারা গেছে 625 জন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে 598 জনের মৃত্যু হয়েছে। নতুন 20,000 রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডে করোনার বিস্তার বাড়ায় 11 অঞ্চলে আগামী 3 সপ্তাহের জন্য কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্লোভাকিয়ায় করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় আরোপিত সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এদিকে গত 24 ঘন্টায় রাশিয়ায় 22,000 রোগী পাওয়া গেছে। দেশটির হাসপাতালগুলোতে আইসিইউ সংকট প্রকট হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পোল্যান্ডে 19,000 রোগী পাওয়া গেছে। চেক রিপাবলিকে বিস্তার বাড়ায় পুরো ডিসেম্বর মাস দেশ জুড়ে জরুরি অবস্থা জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে চেক সরকার। কিন্তু সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির সাধারণ মানুষ। গত 24 ঘন্টায় জার্মানিতে 16,000 এবং ইউক্রেনে 11,000 নতুন রোগী শনাক্ত হয়েছে। অস্ট্রেলিয়ার অ্যাডেলাইড শহরে বৃহস্পতিবার থেকে 6 দিনের লকডাউন জারি হচ্ছে। বন্ধ থাকবে স্কুল, কলেজ, বার ও পার্ক। জর্ডানে বিস্তার বাড়ায় সোমবার থেকে জারি হয়েছে নতুন বিধিনিষেধ। এদিকে তুরস্কেও শীত বাড়ার সাথে সাথে ফের বাড়ছে করোনার বিস্তার। সংক্রমণ রুখতে আংশিক লকডাউন জারির সিদ্ধান্ত নিয়েছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে বাইডেনকে ফোন করে মোদি এই অভিনন্দন জানান। এক টুইট বার্তায় মোদি নিজেই এই তথ্য জানিয়েছেন। এ সময় তিনি ওয়াশিংটনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে নয়াদিল্লির প্রতিশ্রুতির কথা তোলেন। এছাড়াও কোভিড মহামারী মোকাবিলা, জলবায়ু পরিবর্তন, ইন্দো প্যাসিফিক অঞ্চলের সহযোগিতার মতো বিষয় নিয়েও আলোচনা হয়েছে তাদের মধ্যে। কথোপকথনের সময় ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত কমলা হ্যারিসের উদ্দেশ্যেও অভিনন্দন জানিয়েছেন মোদি। তিনি বলেছেন, আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের জন্য এ এক গর্বের বিষয়। নেশনস লিগে রাতে বিগ ম্যাচে ডেনমার্কের চ্যালেঞ্জ নেবে বেলজিয়াম। ম্যাচ শুরু রাত 2:45। একই সময়ে ইংল্যান্ডের অতিথি আইসল্যান্ড, পোল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর বসনিয়ার বিপক্ষে লড়বে ইতালি। গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিতে ড্র করলেই চলবে বেলজিয়ামের। তবে জয় দিয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে রাখতে চায় রেড ডেভিলস। সবশেষ দেখায় ডেনমার্কের বিপক্ষে 2-0 গোলের জয় বেলজিয়ামের অনুপ্রেরণা। তবে পরিসংখ্যানে এগিয়ে ড্যানিশরা। মুখোমুখি 14 দেখায় 6 জয় ডেনমার্কের আর বেলজিয়ামের জিত 5টিতে। করোনা পজিটিভ হয় গুরুত্বপূর্ণ ম্যাচে নেই এডেন হ্যাজার্ড। অন্যদিকে জয় দিয়ে মিশন শেষ করতে চায় ইংল্যান্ড। প্রতিপক্ষ আইসল্যান্ডের জয় শূন্য থাকা থ্রি লায়ন্সের স্বস্তি। চোটের কারণে মার্কাস রাশফোর্ড, রাহিম স্টার্লিং, জর্ডান হেন্ডারসন থাকছেন সাইড বেঞ্চে। মুখোমুখি 2 দেখায় সমান জয় 2 দলের। সেলফি তুলতে মাঠে ঢুকেছে জামাল ভক্ত। গ্যালারি প্রবেশপথ কোথাও মানা হয়নি বিধিনিষেধ। করোনায় স্বাস্থ্য ঝুঁকির তোয়াক্কা না করে হাজারো দর্শক দেখেছে বাংলাদেশ নেপাল ম্যাচ। নিরাপত্তার প্রোটোকল নিয়ে কড়াকড়ির প্রতিশ্রুতি দিয়েও ব্যর্থ বাফুফে। তারপরও এতদিন পর আন্তর্জাতিক ম্যাচ মাঠে বসে দেখার আক্ষেপ দূর হয়েছে আর দলও জিতেছে শিরোপা। তাতেই স্বস্তি লাল সবুজ সমর্থকদের। হঠাৎ রেফারির বাঁশিতে বন্ধ খেলা। পূর্ব গ্যালারি থেকে ছুটে এলো এক জামাল ভক্ত, উদ্দেশ্য সেলফি তোলা। মুহূর্তেই নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তাকে মাঠ থেকে নেওয়া হলো পুলিশ হেফাজতে। এর আগেও মাঠে দর্শক প্রবেশ নিয়ে সমালোচনায় পড়েছিল বাফুফে। নিরাপত্তা ইস্যু আবারও ফেলে দিল প্রশ্নের মুখে। প্রথম ম্যাচের পারফরমেন্স মন ভরিয়েছিল। জামাল সাদ্দের উৎসাহ দিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জড়ো হয় হাজারো সমর্থক। এদিনও ধরে রাখা যায়নি উৎসুক জনতার ভিড়। আসেনি বাফুফের তরফ থেকে কোনো নির্দেশনাও।
এখন কিন্তু শীতকাল, করোনাটা কিন্তু বারবার ছড়িয়ে যাচ্ছে, গভর্নমেন্ট থেকে বারবার বলছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য। সো বাফুফেকে এখানে একটু সতর্ক হওয়া উচিত। দর্শকদের তো আর সবাইকে একসাথে বোঝানো সম্ভব না, যারা মনে করেন যে নিজের বুঝে যদি নিজে ঠিক সতর্ক থাকার চেষ্টা করতে পারে, সেহেতু আমি মনে করি দর্শক হিসাবে সবাই সতর্ক থাকতে পারবে। আমাদের সতর্ক থাকা উচিত, এই করোনার মধ্যে খেলা দেখতে আসছি, নিজেদের একটু নিয়ম মেনে চলা উচিত, সেজন্য সবার সাথে মাস্ক আছে, আমরা একটু দূরত্ব বজায় রেখে বসবো। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক বলেছিলেন দেশের ফুটবল নিয়ে নাকি সমালোচনা একটু বেশিই হয়। সাধারণ দর্শকরা জবাব দিলেন সেই মন্তব্যের। বাংলাদেশের ফুটবলারদেরকে নিয়ে বা জামাল ভুঁইয়াদেরকে নিয়ে কারো কোনো সমালোচনা নেই, মূলত আসলে আমাদের ম্যানেজমেন্ট নিয়ে সমালোচনা ছিল, কারণ একটা সময় বাংলাদেশের ফুটবল ছিল আপামর জনসাধারণের একটা প্রাণের খেলা। সমালোচনা হবেই, মানে জিতলে আমরা বলবো যে হ্যাঁ বাংলাদেশ জিতেছে, আর অবশ্যই হারলে তো একটু সমালোচনা হবেই। সারা বিশ্বে যেখানে দর্শক শূন্য গ্যালারিতে চলছে খেলা, সেখানে বাফুফে সাহস দেখিয়েছে বটে, তবে বিধিনিষেধ নিয়ে কড়াকড়ির প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারেনি আয়োজকেরা। প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দর্শকদের উপচে পড়া ভিড় ছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুরক্ষা বলে নিশ্চিতের ক্ষেত্রে তারা আশাবাদী হলেও বাস্তবে তা কতটুকু মানা সম্ভব। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। গুরুত্বপূর্ণ সংবাদ দুপুরের 1 ঘন্টার আয়োজন এ পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর টুইটারে। ধন্যবাদ সবাইকে।